Dear students, welcome back to our channel চাটগার পাঠশালা। গত ক্লাসে আমরা আয়নীকরণ শক্তির বেসিক সম্পর্কে আলোচনা করছি। আজকে রসায়ন চতুর্থ অধ্যায়ের আয়নীকরণ শক্তির সৃজনশীল কিভাবে লিখতে হবে সে ব্যাপারে আলোচনা করব। যারা প্রথম পাঠটা দেখেন নাই তাদের জানার সুবিধার্থে তো আমি বলছি দু একটা কথা না বললে নয়। আয়নীকরণ শক্তির প্রভাবক হিসেবে কাজ করে আকার, পরমাণুর ব্যাসার্ধের উপর আয়নীকরণ শক্তি নির্ভর করে। আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস এর উপর আয়নীকরণ শক্তি নির্ভর করে। ইলেকট্রন বিন্যাস সুস্থিত হলে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয়, আর যদি স্থিতিশীল না হয় ইলেকট্রন বিন্যাস তাহলে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তির প্রয়োজন হয়। এই দুটা কথা বেসিক, এই দুটা কথা আমরা মাথায় রেখে আয়নীকরণ শক্তির আনসার করব। এখন সৃজনশীল, অনেকগুলো সৃজনশীল বিভিন্ন বলে আসছে আয়নীকরণ শক্তি সম্পর্কে, সেখান থেকে দু তিনটে সৃজনশীল নিয়ে আমি আলোচনা করতেছি এবং কিভাবে লিখতে হবে আজকে আমরা তা জানবো এবং পরীক্ষার খাতায় তা প্রয়োগ করবো ইনশাল্লাহ। চলো শুরু করি। বুড়ে দিনাজপুর বুট 2022 সালের একটা প্রশ্ন আমি তুলে রেখেছি, সেটা সবাই লক্ষ্য করো। সেখানে বলা হয়েছে এ বি সি ডি 4টি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 8, 13, 16 and 24। এবিসিডি কোনো মৌলের প্রতীক নয়, এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে এবিসি মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো, অর্থাৎ আয়নীকরণ শক্তি কার বেশি কার কম, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে পারো অথবা অধক্রম অনুসারে সাজাইতে পারো। এখন আমরা সাজানোর জন্য প্রথমে আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে বললেই আমরা মৌলগুলোকে চিহ্নিত করে তাদের ইলেকট্রন বিন্যাস করব। প্রথম কাজ কি? ইলেকট্রন বিন্যাস করা। প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করা এবং মৌলগুলোকে চিহ্নিত করা। এখন আমাদেরকে যে এবিসিডি মৌল দিছে, এ মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, বি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13 আর সি মৌলের পারমাণবিক সংখ্যা 16। এখানে এই তিনটা পারমাণবিক সংখ্যা দেখে আমরা বুঝে গেছি এ মৌলটি হবে অক্সিজেন আর বি মৌলটি হবে অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে 13 পারমাণবিক সংখ্যা, 16 হচ্ছে সালফার। এই তিনটা মৌল আমাকে আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখন আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে গেলে আমাদের বেসিকে রাখতে হবে প্রথম প্রভাবক হচ্ছে ব্যাসার্ধ, মৌলের ব্যাসার্ধ। দ্বিতীয় প্রভাবক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা ব্যাসার্ধ দেখব। ব্যাসার্ধের মধ্যে যদি যার ব্যাসার্ধ কম অর্থাৎ যার আকার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি হবে, যার আকার বড় তার আয়নীকরণ শক্তি কম হবে। এখন আকার কিসের উপর নির্ভর করবে? আকার নির্ভর করবে পর্যায়ের উপর। পর্যায় যদি একই হয় তাহলে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যাবে, আর পর্যায় যদি ভিন্ন হয় উপর থেকে নিচে গেলে আকার বড় হবে। এই কথা আমরা মনে রাখবো, এতটুকু মনে রাখতে হবে। এখন আমরা আকার এটা একই পর্যায়ে আসছে নাকি ভিন্ন পর্যায়ে আছে কিভাবে বুঝবো? ইলেকট্রন বিন্যাস ছাড়া তা বোঝা সম্ভব নয়, ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে যদি কখনো আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলে আমরা মৌলগুলোকে চিহ্নিত করে ইলেকট্রন বিন্যাস করব। চলো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি কোনটা কোথায় আছে। এখন অক্সিজেন হচ্ছে 8, তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p4 এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 13, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p1। অন্যদিকে সালফার ইলেকট্রন বিন্যাস হবে সালফার 16, তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p4। এখানে আমাদের এখন দেখতে হবে কোনটার আকার বড়। প্রথমে ব্যাসার্ধের উপর আমি বলছিলাম, প্রথম কথা হচ্ছে ব্যাসার্ধের উপর আয়নীকরণ শক্তি ক্রম নির্ধারণ করতে গেলে ব্যাসার্ধের উপর নির্ভরশীল। ব্যাসার্ধ কার বেশি কার কম আমাদের জানতে হবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখে বুঝে গেছি এটা যেহেতু দুইটা, ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 2, এটা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা 3, এটা সালফার ইলেকট্রন বিন্যাসের সর্বশক্তি স্তর 3। তাহলে এটা 2 নম্বর পর্যায়ের মৌল, এটা হচ্ছে 3 নম্বর, এই দুটো হচ্ছে দুইটা 3 নম্বর পর্যায়ের মৌল। এটা আমরা কনফার্ম। এখন আমরা
কোনটা উপরে কোনটা নিচে, যেহেতু 2 নম্বর পর্যায় থেকে 3 নম্বর পর্যায়ের নিচে, তাহলে এটা সবার উপরে, অক্সিজেন হচ্ছে সবার উপরে, আর সালফার এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে, 3 নম্বর পর্যায়ে। তাহলে যেটা সবার উপরে থাকবে, উপর থেকে নিচে গেলে আকার বড় হয়। কেন বড় হয়? কারণ এখানে শক্তি স্তরের সংখ্যা বেড়ে যায় এবং ইলেকট্রন, বহিস্থ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, সেজন্য আকার বড় হয়। আর বাম থেকে ডানে গেলে কেন আকার ছোট, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কেন? এখানে বাম থেকে ডানে গেলে শক্তি স্তরে বাড়ে না, শক্তি স্তর এখানে 3টা, এখানে 3টা, শক্তি স্তর বাড়েনি, কিন্তু বহিস্থ ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে। ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বেড়ে গেছে, সেজন্য পরমাণুর ব্যাসার্ধ কমে গেছে। এখন আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো, প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দেখাবো, তারপর বলবো যে এখানে যেহেতু অক্সিজেন সবার উপরে অর্থাৎ 2 নম্বর পর্যায়ে এবং অ্যালুমিনিয়াম এবং সালফার 3 নম্বর পর্যায়ে আছে, সেহেতু অক্সিজেন আকার সবচেয়ে ছোট। অন্যদিকে অ্যালুমিনিয়াম এবং সালফারের মধ্যে একই পর্যায়ে অন্তর্ভুক্ত, এবং একই পর্যায়ের মধ্যে অ্যালুমিনিয়াম বামে এবং সালফার ডানে। আমরা জানি বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, কেন ছোট হয় সেটা বলবো। তাহলে এখানে সালফার হচ্ছে ছোট, অ্যালুমিনিয়াম হচ্ছে বড়। আয়নীকরণ শক্তি ক্রম ব্যাসার্ধের উপর নির্ভরশীল। এখন ব্যাসার্ধ ছোট হচ্ছে অক্সিজেনের, তারপর এই দুটার মধ্যে সালফারের, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের। যার ব্যাসার্ধ বেশি তার আয়নীকরণ শক্তি বেশি। তাহলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে সালফারের চেয়ে, সালফারের আয়নীকরণ শক্তি অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হবে। ক্রমটা হবে অক্সিজেন ইজ গ্রেটার দেন সালফার, সালফার ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। এই ক্রমটা আমাদের লিখতে হবে। যদি আমরা ওইরকম, এটা হচ্ছে আমরা অধক্রম অনুসারে সাজাইছি, আর যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়াম তার চেয়ে কম হচ্ছে তোমার সালফারের, তারপরে কম হচ্ছে অক্সিজেনের। অক্সিজেনের সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়াম কম, সালফার একটু বেশি, অক্সিজেন একটু বেশি। এই কথাটা মনে রাখতে হবে। এইভাবে আমরা লিখবো। তাহলে কিভাবে লিখবো আবারও বলতেছি, সবাই শোনো। যদি আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পরে কোনটা কোন পর্যায়ে আছে দেখতে হবে, এবং আকার, কার আকার বড় কার আকার ছোট সেটা নির্ণয় করতে হবে। আকার নির্ণয় হচ্ছে কিভাবে? উপর থেকে নিচে গেলে আকার বড় হয়ে যাবে, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়ে যাবে। যার আকার ছোট, যার ব্যাসার্ধ কম, তার আয়নীকরণ শক্তি বেশি, এবং যার বেশি সেটা আগে লিখবো, তারপরে ইজ গ্রেটার দেন দিয়ে চিহ্ন দিয়ে, তার যার কম তারটা এরকম করে সিরিয়াল করে লিখবো। এই কথাটা বুঝলে আমরা পারবো ইনশাল্লাহ। আর এখানে ইলেকট্রন বিন্যাস দেখতে হবে না, কারণ এখানে ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনোটাই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নাই। তাহলে এখানে আমাদের আকারের উপরেই নির্ভর করবে আয়নীকরণ শক্তির ক্রম। এখন আমরা 2 নম্বর সিকিউটা সমাধান করার চেষ্টা করব। এটা আমি ময়মনসিংহ বোর্ড 2022 সালের একটা প্রশ্ন থেকে নিছি। এখানে একটা পর্যায় সারণীর একটা ছক দেওয়া হয়েছে, লিথিয়াম, আবার WZ XY, ক্লোরিন। এখানে বলা হয়েছে WXY মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো। আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে বললেই আমরা মৌলগুলোকে প্রতীকী অর্থে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে, এই প্রতীকী অর্থের মৌলগুলোকে চিহ্নিত করতে হবে, তারপর ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর ব্যাসার্ধ দেখতে হবে, ব্যাসার্ধ। এরপরের কাজ হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছে কিনা দেখতে হবে, অথবা স্থিতিশীল নয় কিনা দেখতে হবে। এই 3টা কাজ। প্রথমে ইলেকট্রন বিন্যাস করে আমাকে একই পর্যায় নির্ণয় করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে পর্যায় নির্ণয় করতে পারলে আমরা কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারবো। তাহলে এখন আয়নীকরণ শক্তি W, লিথিয়ামের পরে W দেওয়া আছে। লিথিয়ামের পরে কি হবে? লিথিয়াম, আমরা জানি লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম, তাহলে Wটা হচ্ছে সোডিয়াম, লিথিয়াম, এটা হচ্ছে, তারপরে হচ্ছে জেডটা হচ্ছে পটাশিয়াম। কেন? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আমরা জানি। তারপরে এখানে ক্লোরিন দিছে, ক্লোরিনের আগে কি হবে? ক্লোরিনের আগে হবে এখানে সোডিয়ামের এই লাইনটা হচ্ছে 3 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে মৌলগুলোকে আমরা জানার জন্য আমি বলি সোমার মামা এলে চিপস কালা আসবে। একটা কথা মনে রাখতে, সোমার মামা এলে চিপস কালা আসবে। সোমা মানে সোডিয়াম, মামা মানে ম্যাগনেসিয়াম, এলে মানে অ্যালুমিনিয়াম, চিপস সিলিকন, ফসফরাস, সালফার। তাহলে এখানে XYটা হবে ফসফরাস, X হবে ফসফরাস, Y হবে সালফার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে WXY মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম।
এখন আমরা জানি ডাব্লিউটা হচ্ছে সোডিয়াম আর এক্স হচ্ছে ফসফরাস, এস হচ্ছে সালফার। এখন এগুলার আয়নীকরণ শক্তি ক্রমবিন্যাস করতে হলে আমাদেরকে প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দেখতে হবে এগুলো একই পর্যায়ে নাকি ভিন্ন পর্যায়ে আছে। এখন তাহলে ইলেকট্রন বিন্যাস করে দেখি। আমি সোডিয়াম যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখবো সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1। তারপর হচ্ছে ফসফরাস, ফসফরাস ইলেকট্রন বিন্যাস 15, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2 2s2 2p6 3s2 3p3। সালফারের 16, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো 3 নং পর্যায়ের মৌল, কারণ সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা হচ্ছে 3, তাহলে 3 নং পর্যায়ের মৌল। এখন আমরা জানি, এখন আমরা প্রথমে দেখব ব্যাসার্ধের ব্যাপারে। আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন মৌলের আকার ছোট হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে সোডিয়ামের চেয়ে আকারে ছোট হবে ফসফরাস, ফসফরাস চেয়ে আকারে ছোট হবে সালফার। আর ছোট হলে মৌলের আকার ছোট হলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়। এখানে এখানে তাহলে সোডিয়ামের আমাদের এমনি সাধারণ নিয়ম দেখতে দিই, তাহলে সোডিয়ামের আকার বড়, ওর আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে, তারপরে ওর হবে, তারপরে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে দুইটা প্রভাবের কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে আকার, একটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাস এটা আর স্থিতিশীল নয়, এটা ইলেকট্রন বিন্যাস s অরবিটাল স্থিতিশীল হওয়া না হওয়ার চেয়েও p অরবিটাল স্থিতিশীল হওয়া না হওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। s অরবিটালের স্থিতিশীল হওয়ার চেয়ে p অরবিটালের স্থিতিশীলতার উপর অনেক কিছু নির্ভর করে। p অরবিটাল দেখো, এখানে p ও d অরবিটালের স্থিতিশীলতাটা আমাদের বেশি দেখতে হবে। p অরবিটাল অর্ধপূর্ণ, p অরবিটাল ছোট থাকতে পারে, অর্ধপূর্ণ মানে 3টা। এখানে ফসফরাসে p অরবিটাল আছে কয়টা? p অরবিটালে আছে 3টা ইলেকট্রন, আর এখানে আছে 4টা। তাহলে ফসফরাস ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্থিতিশীল, সালফার ইলেকট্রন বিন্যাস অস্থিতিশীল। যদিও আকারে সালফার ছোট, সালফারের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে এখান থেকে ফসফরাস থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, তাই ফসফরাসের আয়নীকরণ শক্তি হবে বেশি। তাহলে আমরা লেখার সময় সে কথাটা লিখে দিয়ে আমরা এখানে ক্রমটা বিশ্লেষণ করলে দেখবো এখানে সবচেয়ে সবচেয়ে ছোট হচ্ছে সালফার, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে সোডিয়াম। আমাদের কথা ছিল ফসফরাস সবচেয়ে কম, সাধারণ নিয়ম আমাদের সবচেয়ে শক্তি বেশি হওয়া হলো সালফার, কিন্তু এখানে সালফারের যেহেতু ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল নয়, এটা স্থিতিশীল, তাহলে ফসফরাসের শক্তি বেশি হবে, সালফারের কম হবে, সবচেয়ে কম হবে সোডিয়ামের, কারণ সোডিয়ামের আকার বড়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, আকার ছোট হলে আয়নিক শক্তি বেড়ে যায়। এখন আকারের উপরও নির্ভর করবে আয়নিক শক্তি, আর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করবে। ইলেকট্রন বিন্যাস যেহেতু স্থিতিশীল, সেই জন্য এটা আকারে ছোট, এখানে আকারে বড় হলেও এটা আকারে ছোট হলেও এর চেয়ে ওর থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, সেই জন্য ফসফরাসের আয়নীকরণ শক্তি বেশি হবে, সালফারের আয়নীকরণ শক্তি তার চেয়ে কম, সোডিয়ামের তার চেয়ে কম, এবং ক্রমবিন্যাসটা হবে এরকম, আয়নীকরণ শক্তি ক্রমবিন্যাসটা হবে এরকম। এবং এটাই এখন আমরা এরপর তৃতীয় প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এরপর আমাদের দ্বিতীয় পার্টটা শেষ করব। বোর্ড 2024 থেকে সংগ্রহ করছি, বজরংপুর 2024 একটা প্রশ্ন আসছে এরকম, সেটা হচ্ছে এদিকে আয়নীকরণ শক্তি, y অক্ষ বরাবর আয়নীকরণ শক্তি এবং x অক্ষ বরাবর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। এখন এই গ্রাফের এই রেখাটা ঊর্ধ্বমুখী হয় নাই, সবসময় ঊর্ধ্বমুখী নয়, এক সময় নিম্নমুখী হয়ে গেছে, কেন সেটা বিশ্লেষণ করতে বলছে। এখানে আয়নীকরণ শক্তি পাঁচেরটা ছিল, পাঁচ হচ্ছে এই 5 যার পারমাণবিক সংখ্যা, সেটা আয়নীকরণ শক্তি ছিল এত প্রথম ঘর পর্যন্ত, 6 আরো বাড়ছে, 7 পারমাণবিক সংখ্যা আরো বাড়ছে, কিন্তু 8 গিয়ে আবার কমে গেছে, 9 গিয়ে বাড়ছে, কেন? তো আমরা পারমাণবিক সংখ্যার ক্রম বিশ্লেষণ করতে গেলে আমাকে সবসময় বলছিলাম কি, এগুলো আমাদের বুঝতে হবে, 5, 6, 7, 8, 9 এগুলার পরিচয়টা জানতে হবে। পরিচয় জেনে আমরা ইলেকট্রন বিন্যাস করবো, ইলেকট্রন বিন্যাস করে দেখবো কোনটার আকার ছোট, কোনটার আকার বড়, অথবা কোনটার আকার স্থিতিশীল, কোনটার ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল, কোনটা স্থিতিশীল নয়। এখানে ইলেকট্রন বিন্যাস করলে দেখবে পাঁচ হচ্ছে, আমরা কি জানি, 5 হচ্ছে বুরন ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 1s2 2s2 2p1 বুরন। তারপর 6 হচ্ছে কার্বন,
কার্বন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2। কার্বনের পরে হচ্ছে 7 হচ্ছে নাইট্রোজেন 1s2 2s2 2p3। 8 অক্সিজেন, 8 হচ্ছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4। 9 হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p5 এরকম। এখন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে সবগুলো 2 নং পর্যায়ের মৌল। কত নম্বর? 2 নম্বর পর্যায়ের মৌল। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়ে যায়। প্রথমে আকারের দিকে চিন্তা করবো, তাহলে সবচেয়ে আকার ছোট কার? ফ্লোরিনের। ফ্লোরিনের আকার ছোট, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে, সবচেয়ে ফ্লোরিনের বেশি হবে, তারপরে হবে অক্সিজেনের, তারপরে হবে নাইট্রোজেনের, তারপরে হবে কার্বনের, তারপরে হচ্ছে বোরনের। সাধারণ নিয়ম আমরা প্রথমে আকার দিয়ে চিন্তা করলে, তবে আমি বললাম যে শুধু আকার দিয়ে চিন্তা করলে হবে না, ইলেকট্রন বিন্যাসও দেখতে হবে। আকার দিয়ে চিন্তা করলে আমরা পাচ্ছি ফ্লোরিন সবচেয়ে বড়, তাহলে ফ্লোরিন আয়নিক শক্তি সবচেয়ে ছোট, আয়নিক শক্তি বেশি, তারপরে অক্সিজেনের বেশি, তারপরে হচ্ছে নাইট্রোজেন হবে, তারপরে হবে কার্বন, তারপরে হবে বোরন। কিন্তু এখানে একটু ব্যতিক্রম। একটু ব্যতিক্রম কি? নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কিরকম ব্যতিক্রম? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্থিতিশীল, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্থিতিশীল নয়। তাহলে নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হবে। কারণ নাইট্রোজেনের এমনি যদিও আকারের দিক দিয়ে অক্সিজেন ছোট, অক্সিজেনের বেশি হওয়ার কথা, অক্সিজেনের আয়নিক শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু ইলেকট্রন বিন্যাস এটা স্থিতিশীল হওয়ার কারণে নাইট্রোজেনের বেশি হবে, অক্সিজেনের কম হবে। তাহলে এখানে চিহ্নটা একটু বদলাই দেবো, অক্সিজেনের কম, নাইট্রোজেনের বেশি। ক্রমবিন্যাসটা হবে এরকম। সেজন্য এই গ্রাফটা ঊর্ধ্বমুখী না গিয়ে একটু নিম্নমুখীও হয়েছে, কারণ এখানে আয়নীকরণ শক্তি অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে ব্যতিক্রম। আমি ব্যতিক্রমগুলো বলছিলাম, আগেও বলছিলাম গত পাঠে, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, বেরিলিয়াম, বোরন, এগুলো একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? ওটা আকার ছোট হলেও ইলেকট্রন বিন্যাস স্থিতিশীলতার কারণে নাইট্রোজেনের আয়নিক শক্তি বেশি, অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম। দ্যাটস অল ফর টুডে, দ্যাটস এনাফ।